পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে যাচ্ছেন। কি বার্তা নিয়ে তিনি ইরান সফরে যাচ্ছেন? সবচেয়ে বড় প্রশ্ন যে পাকিস্তানের এত কূটনীতিবিদ, এত পলিটিশিয়ান, এত মন্ত্রী থাকতে কেন পাকিস্তানের সেনা প্রধানকে এই কূটনীতির অঙ্গনে নামতে হলো? তার কাজ তো মূলত সেনা অঙ্গনে, কিন্তু রাজনীতির অঙ্গনে না, তিনি কূটনীতির অঙ্গনে নেমে গেলেন। এর পেছনে আসলে মূল কারণটা কি? এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ককে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ সম্পর্ক শুধু এক পক্ষের স্বার্থের সুবিধার ভিত্তিতে চলতে পারে না। একদম খুব পরিষ্কার বক্তব্য। প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় আসলে কে বেশি স্বার্থ নিয়ে চলছে? কাকে তিনি মিন করলেন? তিনি যা বলেছেন তার মানে কি এই যে বাংলাদেশ ভারতের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়ে আসছে এবং এইভাবে চলতে পারে না? এখন দুই পক্ষেরই স্বার্থ দেখার প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে দুটো বিষয় নিয়ে আমি কথা বললাম, সেই দুটো বিষয় নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আশা করছি ভিডিও ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদেরকে আরও বিভিন্ন বিষয়ে ভাবতে, চিন্তা করতে সহযোগিতা করবে। দর্শক, চলুন আমরা এবার বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে আলোচনাটা করতে চাই সেটি হচ্ছে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির তিনি ইরান সফরে যাচ্ছেন। সোমবার 24 তারিখ আগস্টের তিনি ইরান সফরে যাবেন। শুধু তিনি একা যাচ্ছেন না, তার সাথে একটা বড় প্রতিনিধি দল থাকবে। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির। এতক্ষণ পর্যন্ত বা এখন পর্যন্ত যা জানতে পেরেছি তাতে তিনি ইরান এবং পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক যাতে আরও বেশি জোরদার হয়, ঘনিষ্ঠ হয়, গভীর হয়, এই চেষ্টা তিনি করবেন। এই আলোচনা তিনি ইরানের কর্মকর্তাদের সাথে করবেন। এর পাশাপাশি এ তথ্যও জানা যাচ্ছে যে ইরান সফরকালে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপ করবেন, বৈঠক করবেন। তাতে ধারণা করছি যে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন, ইরানের স্পিকারের সাথে বৈঠক করবেন, আইআরজিসির প্রধানের সাথে হয়তো বৈঠক করবেন, জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসিন রেজাই তার সাথে হয়তো বৈঠক করবেন। তার মানে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেকের সাথেই তিনি বৈঠক করবেন। এখন এই প্রত্যেকটা জায়গায় কি তিনি ইরান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে কথা বলবেন, নাকি আরও কিছু বিষয় নিয়ে কথা বলবেন? এই ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই, বেশিরভাগ লোকজন বাংলাদেশের তারা ইসমাইল বাঘাই বলে, কিন্তু আসলে তার নাম ইসমাইল বাকাই। ইসমাইল বাকাই জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ইরান সফরের সময় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, গভীর করা, ঘনিষ্ঠ করার বিষয়ে আলাপ আলোচনার পাশাপাশি তিনি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। সেই বিষয়গুলো হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, যে দ্বন্দ্ব, সংঘাত এবং এখন অচল অবস্থা, এই বিষয়গুলো নিয়ে তিনি কিছু কথা বলবেন। কি কথা বলবেন তিনি? আমার কাছে ধারণা যেটা হচ্ছে সেটা হলো এই, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালাবেন তার পরিকল্পনা করছেন, সে খবর আমরা পেয়েছি। সে খবর সারা বিশ্বে প্রচারিত হয়েছে। ইরান ভয় পায়নি। ইরানের বিরুদ্ধে আমেরিকা সামরিক হামলা চালাবেন বলে হুমকি দিয়েছেন, তাতে ভয় পায়নি। ইরানের উপর সামরিক হামলা চালিয়ে দিয়েছেন, তাতেও ভয় পায়। ইরানের বিরুদ্ধে হামলার জন্য কি বিরাট বিশাল বড় বড় জাহাজ, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, ডেস্ট্রয়ার, করভেট, কত কিছু নিয়ে এসছে। এরপরে বিশাল বিশাল রিফুয়েলিং ট্যাঙ্কার, সামরিক পরিবহন বিমান, আরো কত কিছু। যুদ্ধ শুরুর আগে তো একবার প্রচার করা হলো যে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মার্কিন মেরিন সেনা নামছে
মার্কিন কমান্ডো সেনা নামছে, মার্কিন স্পেশাল ইউনিটের লোকজন নামছে ইরানের বিভিন্ন দ্বীপে, ইরানের ভূখণ্ডে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এরা স্থল অভিযান চালিয়ে একদম ইরানকে তছনছ করে দেবে। এইরকম কত কথা আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমা গণমাধ্যম থেকে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে হুমকি ধামকি কত কিছু করা হয়েছে। এর কোনো কিছুকেই তোয়াক্কা করেনি ইরান। তার বক্তব্য একটাই, পারলে কিছু করো, আমরাও পারলে কিছু করবো। অর্থাৎ আমেরিকা, তুমি যদি মনে করো যুদ্ধ শুরু করবে, করো, আমরাও যুদ্ধ করবো, তুমি যা করতে চাও আমরা তাতে রাজি। ইরানের বক্তব্য ছিল যুদ্ধ শুরু করেছে, ইরান যথারীতি জবাব দিয়েছে এবং যথেষ্ট ভালো জবাব দিয়েছে, আমরা তা দেখতে পাচ্ছি। এখন আমেরিকা তার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন, জেনারেল ডারফোর্ড কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কম বেশি গণমাধ্যমের কল্যাণে, বিশেষ করে সামাজিক মাধ্যমের কল্যাণে আমাদের সামনে পরিষ্কার হয়েছে অনেকটা। ইরানের বিরুদ্ধে বারবার যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরান কিন্তু পিছু হাঁটে, এমনকি ইরানকে কোন রকমের চুক্তি করতে বাধ্য করতে পারে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য বহু চাপ সৃষ্টি করেছে, কিছু হয়নি, ক্রমে আরো বেশি শক্ত হয়েছে। এইভাবে প্রত্যেকটি জায়গায় চাপ সৃষ্টি করে, নিষেধাজ্ঞা দিয়ে, যুদ্ধ করে, ভয়ভীতি দেখে কোনো কিছুতে কিছু হয়নি। এরপরে আমেরিকার হাতে আর কি আছে? আর কোনো কিছু নেই। আর এমন কোনো হাতিয়ার, এমন কোনো উপায় নেই যা দিয়ে ইরানকে নতজানু করতে পারবে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বেরিয়েও যেতে পারছে না, যুদ্ধ চালাতেও পারছে না, যে অবস্থায় সে অবস্থায় রাখতে পারছে না। কারণ এই অবস্থায় থাকলে হরমুজ প্রণালী বন্ধ। যুদ্ধ চালালে মার্কিন সেনাদের প্রাণ এবার ব্যাপকভাবে হানি ঘটবে। যুদ্ধ না চালালে আমেরিকা ইরানের কাছে ব্যাপকভাবে মান অপমান, অপদস্থ হয়, মান সম্মান সব যায়। উপায় কি? পথ কি? বের হওয়ার কোনো পথ নেই। ইরান এমনভাবে আটকে দিয়েছে, আমেরিকার সামনে আর বের হয়ে যাওয়ার কোনো পথ নেই। না যুদ্ধ, না চুপ থাকা, না ইরানকে আত্মসমর্পণ বা কোনো চুক্তিতে বাধ্য করা। এই অবস্থায় আসিম মুনিরের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক আছে বলে শোনা যায়। ট্রাম্পও দাবি করেন, আসিম মুনিরও দাবি করেন, বিশ্বের অনেকেই বলে। তো আসিম মুনিরের যখন ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক, সেই সম্পর্কের রেশ ধরে ট্রাম্প বারবারই হয়তো আসিম মুনিরকে পাঠান যে আপনি যান, কিছু বলেন, দেখেন, হুমকি ধমকি দেন, ভালোবাসা দেন, মাথায় হাত বুলান, সব করেন, কিন্তু তবু যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করেন। আসিম মুনিরকে কেন টানেন ডোনাল্ড ট্রাম্প? আসিম মুনিরকে টানেন দুই কারণে। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রাধান্য আছে, এইটা ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানি রাজনীতিবিদদেরকে বোঝাতে চান, নাম্বার ওয়ান। নাম্বার টু, পাকিস্তানের সরকারের চেয়ে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের কম জনপ্রিয় নয়, সেটা তিনি জানাতে চান, বোঝাতে চান। এর ভেতরে কুমতলব আছে। আর আসিম মুনিরকে পাঠিয়ে হয়তো সামরিক বাহিনীর পক্ষ থেকে সামরিক বার্তাগুলো খুব স্ট্রংলি দেওয়া যায়, কারণ তিনি সামরিক বাহিনীর লোক। আসিম মুনির ভাষাটা হয়তো তিনি ভালো বুঝতে পারবেন, প্লেস করতে পারবেন, এই সমস্ত কারণ হতে পারে। কিন্তু বাস্তব কথা হচ্ছে, আসিম মুনির যে ভাষাতেই বলুন না কেন, আর যে কথাই বলুন না কেন, ইরান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে যে আমরা এইটা না এটা করবো, তা আসিম মুনির করে আর এক আসিম মুনির গেলেও সেই কথা লাভ হবে না। ইরান আলোচনা করবে, আসিম মুনিরকে যথেষ্ট সম্মান দেবে, কারণ একজন দূত হিসেবে, একজন ডেলিগেট হিসেবে, চিফ ডেলিগেট হিসেবে যাচ্ছেন, তিনি কথা বলতেই পারেন এবং তার একটা আলাদা সম্মান মর্যাদা আছে, সব ঠিক আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি আসিম মুনিরকে দিয়ে চাপ সৃষ্টি করানোর চেষ্টা করেন, ওই সাইকোলজিতে ইরান যাবে না। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি বদ নিয়তে, খারাপ নিয়তে যদি আসিম মুনিরকে পাঠান, তাহলে এর কোনো রেজাল্ট হবে না ইরানের কাছ থেকে। আর যদি আসিম মুনিরকে দিয়ে কোনো অনুরোধ উপরোধ করাতে চান, সেই অনুরোধ হয়তো ইরান শুনবে, বাট কি করবে সেটা বৃহত্তর সিদ্ধান্তের আলোকে হবে, এককভাবে হবে না। সেক্ষেত্রে আসিম মুনির নতুন করে, আমি নিশ্চিত যে আমেরিকার পক্ষ থেকে কোনো বার্তা নিয়ে ইরানের কাছে যাচ্ছেন, কিন্তু আসিম মুনিরের এই বার্তা কতদূর কি হবে আমি জানি না। এই বার্তাটা আমার ধারণা
যে নতুন করে আবার আলাপ আলোচনা শুরু করতে এবং কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে। ইরান তো একই কথা বলবে। যদি ব্যাপারটা তাই হয়, ইরান একই কথা বলবে, তো আমরা তো কূটনীতির ভিতরে ছিলাম, আছি, আসো ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা সই করেছে সেটা মেনে নিক। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী থেকে ব্লকেট তুলে নিক। ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সামরিক শক্তি সব তুলে নিক, সেনাদেরকে প্রত্যাহার করে নিক। লেবাননে, গাজায়, সব জায়গায় যুদ্ধ বন্ধ করুক। আলোচনা তো শেষ। যখনই এই কথা বলবে তখন আবার ডোনাল্ড ট্রাম্পকে মাথা হাত দিয়ে বসে থাকতে হবে যে কোন বিপদে পড়লো, ইরান তো কোনো কথাই শোনে না। ফলে আসিম মুনির যত মিশন নিয়ে যাক না কেন, ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ পর্যন্ত না আত্মসমর্পণের কিংবা পরাজিত হয়েছেন এই ধারণা, এই ফিলিংসটা ভেতরে না নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ইরানের সাথে তার মীমাংসার কোনো পথ আমি দেখি না। সুপ্রিয় দর্শক, আলোচনা বেশি লম্বা করবো না, আর একটা প্রসঙ্গ আলোচনা করে আজকের এই ভিডিও শেষ করব। সেটি হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা মিউচুয়াল ইন্টারেস্ট বা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পাশ করতে হবে। তিনি এই বক্তব্য দিচ্ছেন, তিনি তো তার এই বক্তব্যের মানে এই না যে ভারত এই পরীক্ষায় ফেল করেছে। তার বক্তব্যের মানে হচ্ছে ভারত পাশ করেছে, বাংলাদেশকে পাশ করতে হবে। আমি একদম পরিষ্কার করে বলি, বাংলাদেশের সরকার ভারতের কাছে এই পরীক্ষা দেওয়ার জন্য বসে নেই, বরং ভারতকে বাংলাদেশের কাছে পরীক্ষা দিতে হবে, এটা ফ্যাক্ট। কারণ গত 15-16টা বছর বাংলাদেশের কাছ থেকে ভারত কি নিয়েছে সেটা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে বেরিয়েছে, সেটাই যথেষ্ট। তিনি বলেছিলেন ভারতকে আমরা যা দিয়েছি তা তারা মনে রাখতে বাধ্য হবে, মনে রাখবে। এমনকি বাংলাদেশ ট্রানজিটের আওতায় যে বাংলাদেশ তার নদী বন্দরগুলো ব্যবহার করতে দিয়েছিল তার জন্য পয়সা পর্যন্ত নেয়। বাংলাদেশ থেকে বাংলাদেশের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ভারত থেকে আমরা আমদানি করেছি। এগুলো ভারতের স্বার্থ দেখার প্রশ্ন না। ভারত গত 15-16 বছর যেভাবে বাংলাদেশের ভেতরে হস্তক্ষেপ করেছে, পৃথিবীর আর কোথাও এইভাবে পারবে? আর কি চায় তারা? আমাদের সাথে যে সমস্ত সংকট, সেই সংকটগুলো কি একটাও আমরা তৈরি করেছি? প্রত্যেকটা সংকট ভারত তৈরি করেছে। তারপরেও তারা বলে যে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আমরা পরীক্ষা দিতে যাব না। পরীক্ষা দেওয়ার প্রশ্ন, পরীক্ষায় পাশের প্রশ্ন ভারতের জন্য। এই প্রশ্ন কেন এসছে? ওই যে শেখ হাসিনার প্রত্যর্পণ, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভারত সফর, এই সমস্ত প্রসঙ্গে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে এবং যে কাজগুলো করতে যাচ্ছে, তাতে ভারত রীতিমতো পাগল হয়ে যাওয়ার উপক্রম। তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। মক্কা জোটে যদি যোগ দেয়, এটা ভারতের জন্য ভয়ঙ্কর একটা সংকটের কারণ হবে। সৌদি সফরে যদি যায়, ভারত সফরে না গিয়ে এবং মক্কা জোটে যদি যোগ দেয়, তাহলে কিন্তু ভারতের চাওয়া পাওয়ার সম্পূর্ণ বিপরীতে গিয়ে বাংলাদেশ সেই কাজ করবে। শুধু মক্কা জোটে যোগ দেওয়াটাই শেষ কথা না, এই জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সদস্য রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, তার সাথেও বাংলাদেশের সামরিক সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। ফলে ভারতের জন্য বড় রকমের সংকট। এই সংকট থেকে বাঁচার জন্য তারা খুব দ্রুত তারেক রহমানকে ভারত সফর করাতে চান এবং এই সমস্ত সংকট যাতে তৈরি না হয় সেই ব্যবস্থা করতে চান। তারেক রহমানের উপর চাপ সৃষ্টি করতে চান, অনুরোধ করতে চান, অবরোধ করতে চান, যাই বলে। কিন্তু বাংলাদেশ একটাই বক্তব্য দিয়েছে, স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। তা বাংলাদেশ যদি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে, তাহলে অবধারিতভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। এখানে যা করার তা ভারতকেই করতে হবে, বাংলাদেশের পক্ষ থেকে করার খুব কিছু নেই। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আর ভিডিও কেমন হলো, আপনাদের আলোচনা কেমন লাগলো, কমেন্টে জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ।